রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড দেশের ইতিহাসে দ্রুততম বিচারে পরিবারের সন্তুষ্টি। ৩ মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকারই নয়, শিক্ষা ব্যবস্থাও ধ্বংস। এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রধানমন্ত্রীর। অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। কল্যাণ রাষ্ট্র গড়ার পথে সরকার, বাস্তবায়নযোগ্য হিসেবেই তৈরি নতুন বাজেট। বরাদ্দের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের পথ নকশা, শিল্পোৎপাদন ভিত্তিক বিনিয়োগে উৎসাহ। নতুন অর্থ বছরে জাতীয় গ্রিডে দৈনিক ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য। ৪৬টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা। বাপেক্স ও পেট্রোবাংলাকে গতিশীল ভূমিকা রাখা তাগিদ। এবং ভাঙনের কবলে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র। ৩৮ বছরের স্যাটেলাইট চিত্রে ভয়াবহ তথ্য। অপরিকল্পিত বেড়িবাঁধ আর অবৈধ বালু উত্তোলনে প্রতি বছর বাস্তুহারা হচ্ছে মানুষ। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রায়ে মাত্র ৫ কর্মদিবসেই শিশু ধর্ষণের বিচারের দৃষ্টান্ত গড়ল দেশের বিচার বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবার ও রাষ্ট্রপক্ষ। সামদানি প্রত্যয়কে সঙ্গে নিয়ে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা দাগ কেটেছে পুরো সমাজের হৃদয়ে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না দিলে ব্যর্থ হবে আদালত নিজেই। রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়ে শোনানোর সময় এমন মন্তব্য করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। আদালতে দেয়া আসামি সোহেলের জবানবন্দি, সাক্ষীদের বয়ান ও সব প্রমাণের ভিত্তিতে সোহেল ও স্বপ্না দুজনকেই মৃত্যুদণ্ড দেন বিচারক। রায়ে সন্তুষ্ট হয়ে দ্রুত কার্যকরের দাবি জানান রামিসার বাবা। আলহামদুলিল্লাহ, আমি রায় সন্তুষ্ট। বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক এবং দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসার এই ধরনের ঘটনা না ঘটুক। মৃত্যুদণ্ডের রায় শুনেও স্বাভাবিক ছিলেন সোহেল। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই আসামিদের সংশোধনের আর সুযোগ নেই। তারা মুক্ত থাকলে নিরাপদে থাকবে না সমাজের কোনো শিশু। কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। রামিসাকে ধর্ষণের সময় সেই ফ্ল্যাটেই ছিলেন স্বপ্না। আদালত বলেন, স্বপ্না চাইলেই রক্ষা পেত শিশু রামিসা। তাই সমান অপরাধে স্বপ্নাকেও অপরাধী সাব্যস্ত করেন আদালত। পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও সে তার স্বামীকে ঘটনা থেকে নিবৃত্ত করার চেষ্টা করে না। সে দরজা বন্ধ করে তাকে সহযোগিতা করেছে, সেই জন্য তারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, অপরাধের বিচার হয়েছে, এতে সতর্ক হবে অন্যরাও। সরকার একটা মেসেজ দিতে চায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে। সেটা হচ্ছে অপরাধী অপরাধ করে পার পাবে না এবং এদের নৃশংস কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি এই দেশে না ঘটে, সেজন্য এই মামলার বিচার কি একটি নজির হয়ে থাকবে। ফাঁসির রায়ের পাশাপাশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। রামিসার মৃত্যুর পর বিচার নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তর আজ মিলল আদালতে। এই রায় শুধু রামিসার নয়, বরং প্রতিটি নারী ও শিশুর যারা আতঙ্কে থাকেন সোহেলের মতো হায়নাদের কারণে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়ের রেকর্ড পাওয়ার পর উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সব আইনি প্রক্রিয়া শেষে ৩ মাসের মধ্যেই রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। এদিকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। মাত্র ১৯ দিনের মাথায় নৃশংস ও চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করল বিচারিক আদালত। যদিও আলোচিত অনেক মামলা নিম্ন আদালতে দ্রুত নিষ্পত্তি হলেও আছিয়া, রাজন, রাকিব সহ দেশের স্পর্শকাতর ও আলোচিত শিশু হত্যা ও সহিংসতার অনেক মামলা উচ্চ আদালতে আটকে আছে বছরের পর বছর ধরে। রামিসার মামলার শেষ পরিণতিও কি তাই হবে, এমন প্রশ্নই এখন সবার। এটা নিয়ে করছি। যদিও রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বিচারিক আদালতের নথি পাওয়ার পর উচ্চ আদালতেও দ্রুত সময়ে মামলার শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে
আমরা চেষ্টা করব যে মামলাটির শুনানির ব্যবস্থা করতে, সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে। প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা, এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে প্রত্যাশা আইনমন্ত্রীর। সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, সকল আইনি প্রক্রিয়া শেষ করে 3 মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। 1 সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি। পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপর অ্যাপেলের ডিভিশনে যাবে, 3 মাসের মধ্যে করা সম্ভব বলে আমি মনে করি। নির্ভর করে, কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্টটাকে দিতে পারবো না। এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট। দ্রুত সময়ের মধ্যে তদন্ত ও অভিযোগপত্র দায়ের করায় পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের ভূমিকার জন্য পুরস্কৃত করার কথাও জানান তিনি। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচার কাজ চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আপিল বিভাগে এক মামলার শুনানি চলাকালে একথা বলেন প্রধান বিচারপতি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শুধু রামিসা হত্যাই নয়, এ ধরনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করবে সরকার। সংসদে একথা জানান আইনমন্ত্রী। দ্রুততম সময়ে রায় ঘোষণার মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি কন্যাহারা পিতার আস্থা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে ঠাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কি, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার আসামিদের ফাঁসির রায়ে সন্তুষ্ট পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। রায় দ্রুততম সময়ে কার্যকরের দাবি জানিয়েছেন তারা। রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘিরে রোববার সকাল থেকেই রাজধানীর পল্লবীতে জড়ো হন এলাকাবাসী। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন অনেকে। এ সময় দ্রুত রায় কার্যকরের দাবি ছিল সবার কণ্ঠে। 5 কর্মদিবসের ভিতরে বাংলাদেশে আমরা একটা ফাঁসির রায় শুনছি, এটা আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। ফাঁসির রায় যে দেওয়া হয়েছে এর ভিতরে যেন কোনোভাবে সে যেন আপিল না করা পারে, এই একটা আইন যেন তৈরি করা হোক ব্যবস্থা। জনগণ যেভাবে আশা নিয়েছিল তার আশা পূর্ণ হয়েছে। এখন শুধু মৃত্যুদণ্ড হয়ে গেলে আমরা প্রধানমন্ত্রীকে মন থেকে এখনো ধন্যবাদ জানাই। রায় হওয়ার পর মৃত্যুদণ্ড হওয়ার পর আমরা সবাই খুশি মনে আরো ধন্যবাদ জানাবো। বিচারক, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে রামিসার বাবা আশা প্রকাশ করেন উচ্চ আদালতেও রায় বহাল থাকবে। বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশের জনগণ সর্বাত্মকভাবে আমার মেয়েকে যাতে ন্যায্য বিচার পায়, সুষ্ঠু বিচার পায়, দ্রুত সেই বিচারের রায় কার্যকর হয়, তার জন্য তারা মুখিয়েছিলেন। তো রাব্বুল আলামিন এবং মহান বিচারপতি উনি আমার কাঙ্ক্ষিত রায় দিয়েছেন। রামিসার বাসা থেকে কয়েকটি ভবন পরেই তার শিক্ষা প্রতিষ্ঠান পপুলার মডেল হাই স্কুল। ঈদের ছুটির পর রোববার খুলেছে স্কুলটি। 2 আসামির ফাঁসির সাজা অনিবার্য ছিল মন্তব্য করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান শিক্ষকরা। এই রায় নিয়ে কোনো তালবাহানা করা যাবে না। এই রায় যত দ্রুত সম্ভব বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে। যে রায়টা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং যত দ্রুত সম্ভব সেটা করা উচিত আমাদের, এটা মনে হয়। রায়টা বড় কথা না, কার্যকর এটা বড় কথা। এলাকাবাসী বলছেন রায় দ্রুত কার্যকরের মাধ্যমে এমন দৃষ্টান্ত তৈরি হোক যাতে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুর সঙ্গে এরকম নৃশংস আচরণ করতে না পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রহস্যজনকভাবে মারা যাচ্ছে সামুদ্রিক প্রাণী। ভেসে উঠছে কুয়াকাটা সমুদ্র সৈকতে 9টি ডলফিন ও একটি মৃতদেহ এসেছে চলতি বছর। ফরেনসিক পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা।
রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরেও অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। যুব সমাজকে পেশা জীবনে দক্ষ করে তুলতে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়, যার লক্ষ্য 2 বছরের মধ্যে মুখস্থ বিদ্যার পরিবর্তে পেশাগত দক্ষতা অর্জনে কারিকুলামে পরিবর্তন। রোববার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী শাসন মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি ধ্বংস করেছে দেশের শিক্ষা ব্যবস্থাকেও। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রযুক্তি বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বাস্তব ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনই নয়, প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান নিয়ামক বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তোফায়েল আহমদ, মোশাররফ হোসেন সহ প্রয়াত 16 মন্ত্রী, এমপি, বিশিষ্টজনের স্মরণে শোক প্রস্তাবের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। রোববার বিকেলে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে সেলিনা রহমান সহ 5 জনকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। পরে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে দেন মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ। সংসদে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় জ্বালানি মন্ত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্পিকার। দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় রোববার বিকেল 3টায়। শুরুতে এই অধিবেশনের জন্য সেলিমা রহমান সহ 5 জনকে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শোক প্রস্তাব সমূহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। এরপর রীতি অনুযায়ী মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ সহ প্রয়াত 16 জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর স্মরণে শোক প্রস্তাব উত্থাপন এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। আল্লাহুম্মা আমিন। পুরো অধিবেশন জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের মুখে পড়েন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। জবাবে তিনি জানান, দেশে বর্তমানে বিদ্যুতের ঘাটতি নেই, ঝড় বৃষ্টির কারণে সাময়িক বিভ্রাট হতে পারে। এ সময় প্রতিশ্রুতি দিয়েও 1 মে থেকে আশুগঞ্জ সার কারখানায় কেন গ্যাস সরবরাহ করা হচ্ছে না তা নিয়ে মন্ত্রীকে তোপ দাগান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে, এখনো গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। উত্তরে গ্যাস সংকটের কথা উল্লেখ করেন ইকবাল হাসান মাহমুদ। এ সময় কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করে নিতে মন্ত্রীকে পরামর্শ দেন স্পিকার। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে,
সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। সবশেষে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন মন্ত্রী, যেখানে কমপক্ষে 3 মাসের জ্বালানি তেলের মজুত নিশ্চিত করা, জ্বালানি সরবরাহ পূর্ণাঙ্গ অটোমেশন করা এবং আমদানির উৎস বহুমুখীকরণ সহ 12টি সুপারিশ তুলে ধরা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশকে সত্যিকার কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে বাস্তবায়নযোগ্য হিসাব নিকাশ নিয়েই আসছে 2026-27 অর্থ বছরের বাজেট। 8% নিচে মূল্যস্ফীতির বিপরীতে 6.5% প্রবৃদ্ধি নিয়ে সাজানো বাজেট ব্যয়ও থাকবে গুণগত পরিবর্তনের নির্দেশনা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, শিক্ষা স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে 5% উন্নীত করার পরিকল্পনার কথা। কর্মসংস্থান নিশ্চিতে শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে উৎসাহ দিতে চায় সরকার। প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই বাংলাদেশকে সত্যিকার মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেমন ঋণ মওকুফ করে স্বস্তি দেওয়া হয়েছে কৃষকদের, তেমনি ফ্যামিলি সহ বিভিন্ন কার্ড সুবিধা দেওয়া হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। কল্যাণ রাষ্ট্রের ভিত্তি জনাব তারেক রহমানের দিয়ে শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর এই চলার পথে আসছে বাজেটেও থাকবে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের নির্দেশনা। সংকট থেকে উত্তরণের সকল কর্মসূচি আগামী বাজেটে থাকবে। যে ফ্যামিলি কার্ড 2500 টাকা, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করা হয় এবং এটাকে বাড়ানো হবে সার্বজনীন বলে, ঠিক একই কায়দায় অন্যান্য ক্ষেত্রেও বাড়ানো হবে। সময় সংবাদকে দেয়া এই সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিতে শিল্প উৎপাদন ভিত্তিক বিনিয়োগে গুরুত্ব দিতে চায় সরকার। গল্প শুনতাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তো 60% তো চলে গেছে, কোনো কিছুই হয়নি। আমাদের কর্মসংস্থান করতে হবে। তো কর্মসংস্থানটা হবে কোত্থেকে? উৎপাদন করতে হলে তো বিনিয়োগ দরকার। বিনিয়োগ, উৎপাদন বাড়লে কর্মসংস্থান হবে। চাই যে কিভাবে স্বনির্ভরতা, আমদানি নির্ভর না থাকে এবং শিল্পায়ন ঘটে এবং আমাদের রপ্তানি আরো বাড়ে। বিনিয়োগকে উৎসাহী করতে রাখা হবে রাজস্ব নীতির ধারাবাহিকতা। বিনিয়োগ করতে কি লাগে? প্রথম লাগবে নীতির ধারাবাহিকতা। আমার তো জ্বালানি সমস্যা আছে, আমার তো বিদ্যুৎ লাগবে, তা না হলে কলকারখানা গড়ে উঠবে কিভাবে? অর্থায়ন লাগবে। এই সুদের হার দিয়ে বন্ধ কলকারখানা চালু হবে কিভাবে? এইগুলোর প্রতিটাই কিন্তু আগামী বাজেটে নিশ্চিত করা হবে। শিক্ষা স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পাবে আসছে বাজেটে। মানবিক রাষ্ট্র যদি করতে হয় তাহলে দুটো পরিবর্তন তো হতে হবে ন্যূনতম। শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় রকমের গুণগত পরিবর্তন দরকার। সেই জন্যই উল্লেখ করা হয়েছে ধারাবাহিকভাবে 5% পর্যন্ত মোট দেশজ উৎপাদনের শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ব্যয় হবে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির বাংলাদেশ গড়তে আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 6.5% নেয়ার পাশাপাশি মূল্যস্ফীতিকে 8% নিচে আটকে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। ধরে নিয়েছি যে এখন অর্থনীতির প্রবৃদ্ধি 4 থেকে 4.2 হবে, আর আগামী বছর আমরা নির্ধারণ করেছি এটা 6.5% যাবে। এই কথা সবারই জানা আছে যে উন্নয়নশীল বিশ্বে আর উন্নত বিশ্বের মূল্যস্ফীতির হার এক হবে না। এই পার্থক্য মাথায় রাখতে হবে। বাজেটে বরাদ্দ দেয়া অর্থব্যয় স্বচ্ছতা নিশ্চিতের পথ নকশা থাকবে 2026-27 অর্থ বছরের উত্থাপিত জাতীয় বাজেটে। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। রাজধানীর বাড্ডা, কক্সবাজার ও নারায়ণগঞ্জে অবৈধ সম্পদ গড়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ পরিমাপে গণপূর্ত অধিদপ্তরের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বনানী ও উত্তরার মতো অভিজাত ক্লাবের সদস্য ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনা রশিদ। ব্যয়বহুল এসব ক্লাবে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে দুদক। হারুনা রশিদের বিরুদ্ধে 17.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তদন্ত করতে গিয়ে কক্সবাজার ও বাড্ডা এলাকায় আরও সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এছাড়া মিলেছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অনেকগুলো ক্লাবের সদস্য ছিলেন তদন্তকালে সেগুলো তদন্ত কর্মকর্তা পেয়েছেন। মূলত তার প্রেক্ষিতেই এগুলো টোক এবং ফিজের আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতে। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাক্ষ্য হিসাবে NAH স্পিনিং মিলের এমডি আবুল হোসেনকে আগামী 14 জুন তলব করেছে সংস্থাটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি জমি বিক্রয়ের বিষয়ে 470 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধান। MAH স্পিনিং মিল এর ব্যবস্থাপনা পরিচালককে আগামী 14/6 তারিখে তার বক্তব্য জানার জন্য মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা ডেকেছেন। এছাড়া দুদকের মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ পরিমাপে গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গে রোববারও প্রাণ গেল আরও 7 শিশুর। নতুন করে আক্রান্ত 1287 জন। সর্বশেষ 14 দিনের মৃত্যু অর্ধেকে নামলেও কমছে না সংক্রমণ। বয়স অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকের। দেশে কমতে শুরু করেছে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ 14 দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায় মে মাসের শেষ সপ্তাহের তুলনায় জুনের প্রথম সপ্তাহে মৃত্যু কমেছে অর্ধেক। তবে এখনও উল্লেখযোগ্য হারে কমেনি আক্রান্তের সংখ্যা, বরং হাম ও উপসর্গে রোগীর সংখ্যা মে মাসের শেষ সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। হাম পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী চলছে টিকাদান। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি 100% বেশি শিশু টিকার আওতায় এসেছে। তাহলে এখন প্রশ্ন, টিকা দেওয়ার 2 মাস হতে চললেও কেন কমছে না সংক্রমণ? টিকা কি পেয়েছে সব শিশু? হামের টিকাটা কি দিয়েছেন কিনা? না, দেওয়া হয়নি। আমরা জানি যে 9 মাস থেকে বাচ্চাদের হামের টিকা দেয়, ওর এখন বয়স 7.5 মাস, এই জন্য দেওয়া হয়নি। এবার যে 6 মাস থেকে দেওয়া হয়েছে টিকা, এটা জানতেন না? না, জানতাম না। আমি জানতাম না, আমি বাসায় ছিলাম না। আমাদের ওইখানে যেদিন দিয়েছে সেদিন বাসায় ছিলাম না। টিকা নেওয়ার পরও সরকার এরকমভাবে পরিচালনা করলো যে টিকা নিতে বাধ্য করলো, উৎসাহিত করলো, তারপরেও তো হাম। চিকিৎসক বলছেন টিকার প্রথম ডোজ 70% কম কার্যকর। তাই টিকা নেয়ার পর কেউ কেউ আক্রান্ত হতে পারে। সুরক্ষা নিশ্চিতে বয়স অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকের। ফার্স্ট অ্যান্টিবডি আসলে 100% প্রোটেক্টিভ না। একটা টিকা দিলে 60-70% প্রোটেকশন হয়, আর 2টা সেকেন্ড ডোজ দিলে মোটামুটি 95% 100% প্রোটেকশন। যদি দেখা যায় তার বয়স 7 মাস, 9 মাসে তার টিকা আসতেছে, তাহলে আমরা তাদেরকে আর বলবো না। যদি দেখা যাচ্ছে যে যাদের বয়স 6 মাস, তাদের 9 মাসে একটা পাবে, তাদেরকে বলবো না। কিন্তু যদি দেখা যায় যে 9 মাস আর 15 মাসে একটা গ্যাপ, 9 মাসে টিকা পেয়েছে, আবার যদি দেখা যায় 10 মাসে 1 মাস হয়ে গেছে, তাহলে আমরা দিতে বলবো। 5 বছরের বড় শিশুদেরও বেসরকারিভাবে হামের টিকা নেয়ার পরামর্শ শিশু রোগ বিশেষজ্ঞের। তারা দিবে, অবশ্যই দিবে। তাদেরকে টিকা দেওয়ার জন্য আমরা অবশ্যই বলবো। মিজেলস আক্রান্ত হওয়ার পরে আমরা যেটা জানি সেটা হলো তার ন্যাচারাল ইমিউনিটি হয়ে গেল, তার মিজেলসের টিকা আর দরকার নেই। টিকা যদি সেকেন্ড টাইম হয়, থার্ড টাইম হয়, এটা কিন্তু ক্ষতি না, আরও ভালো, আরও নিজের ইমিউনিটি আরও বুস্ট আপ হবে। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অন্য জটিলতায় আক্রান্ত হওয়ার কারণেও সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু মোকাবেলা সহজ হবে না, তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, প্লাজমার লিকেজ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে চিকিৎসকদের। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিরোধে নড়েচড়ে বসেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। সচেতনতার সঙ্গে সম্প্রতি বেশ কিছু পরিকল্পনার কথাও জানান তারা। রোববার সকালে বাংলাদেশ মেডিকেলে ডেঙ্গু বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখোয়াত হোসেন। সংক্রমণ ও চিকিৎসা পদ্ধতি শুনে তাগিদ দেন প্লাজমার লিকেজ ঠেকাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার। প্রতিরোধ তো করার জন্য চিন্তা করতেছি, বাট কিউর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব।
প্লাজমা লিকেজ ঠেকানোর মোমেন্টাম বোঝার জন্য ডাক্তারদেরকে তীক্ষ্ণ দৃষ্টি তার পেশেন্টের প্রতি থাকতে হবে। তারপর ডাক্তারই বা আমাদের কতজন, পেশেন্ট যদি বেশি হয়ে যায় আমি বুঝি না হাউ ইট উড বি ম্যানেজেবল। সিটি কর্পোরেশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জলে স্থলে ছাদে সমান নজর রাখতে হবে সবাইকে। যদি সবাই চেষ্টা না করে ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু ফাইট এগেইনস্ট ডেঙ্গু। দেশটাকে বাঁচাতে হলে কিন্তু সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে এবার, যা মনে হচ্ছে আমার। জলে স্থলে ছাদে 3 জায়গায় কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু মোকাবেলা সম্ভব না বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। কাদার মধ্যে মানুষ পাড়া দিলে গর্ত, ওইটা তো পানি জমে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এবার আসছে বাজেটের খবর। আসছে বাজেটেও সাধারণ মানুষের উপর বাড়ছে করের বোঝা। চলতি অর্থবছরের তুলনায় 2026-27 অর্থবছরে 38,000 কোটি টাকার বেশি ভ্যাট আদায়ের লক্ষ্য দেওয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। আয়কর খাতে 2,23,000 আর আমদানি রপ্তানি শুল্কে 1,57,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব পড়তে যাচ্ছে সংস্থাটির কাঁধে। এস এম আরিফিনের রিপোর্ট। বাজেট বাস্তবায়নে যে অর্থের দরকার হয় তার সিংহভাগ বা প্রায় 38% বেশি আসে মূল্য সংযোজন কর ভ্যাট থেকে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 2,23,480 কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্য পাচ্ছে এনবিআর, যা চলতি অর্থ বছরের চেয়ে 38,850 কোটি টাকা বেশি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37% আয় করতে চায় এনবিআর, যার আকার হতে যাচ্ছে 2,23,480 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,730 কোটি টাকা। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকার বেশি। এই চলতি অর্থ বছরের তুলনায় লক্ষ্যমাত্রা বাড়ছে 27,300 কোটি টাকা। খুব ভালোভাবে আসছে। তবে কর প্রশাসনের আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে শুধু লক্ষ্য বাড়িয়ে রাজস্ব আদায়ে গতি ফিরবে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সরকার রাজস্ব আহরণ বাড়ানোর যে উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করছে, এবার সরকার একটা বিগ পুশ দিচ্ছে, কিন্তু বিগ পুশ দিয়ে রাজস্ব আহরণ আপনার রাতারাতি বাড়াতে পারবেন না। রাজস্ব আহরণ বাড়ানোর জন্য আপনাকে খুব মানে ধীরে ধীরে কাজ করতে হবে। আপনার কর জাল বাড়াতে হবে, কিন্তু করের পরিমাণ যদি আপনি বাড়িয়ে দেন, তারা যারা রেগুলার ট্যাক্স পেয়ার তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে যাবে। এবং বাংলাদেশে যারা ট্যাক্স দিচ্ছে তারা প্রতি বছরই দিচ্ছে, আর যারা দিচ্ছে না তারা দিচ্ছে না। আমার কথা হচ্ছে যে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য সরকারকে ভ্যাট ফাঁকি যারা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। 2026-27 অর্থ বছরে মোট 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পেতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরে জাতীয় গ্রিডে 650 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে চায় জ্বালানি বিভাগ। লক্ষ্য পূরণে 38টি কূপ খনন ও 8টি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংকট কাটাতে 2030 সালের মধ্যে 1,500 মিলিয়ন ঘনফুট গ্যাসের নতুন সম্ভাবনা তৈরি করতে চান নীতি নির্ধারকরা। তবে গ্যাস অনুসন্ধানে অতীতে অনেক উচ্চাভিলাষী পরিকল্পনা থাকলেও পরে তা ব্যর্থ হয়। সে কারণে বাপেক্স পেট্রোবাংলাকে গতিশীল করার পাশাপাশি যথাসময়ে অর্থ ছাড়ের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। গ্রাহক পর্যায়ে দাম কিংবা সরবরাহ দুই ক্ষেত্রেই এখনো ধুঁকছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। আমদানি নির্ভরতার ঝুঁকি কতটা, ইরান ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক সংকটে তার মূল্য দিয়েছে গোটা দেশ। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি, বিপরীতে সরবরাহ মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় 1,000 মিলিয়ন ঘনফুটের যোগান আসে আমদানি করা এলএনজি থেকে। তবে শঙ্কার বিষয় হচ্ছে বছর ব্যবধানে 150 মিলিয়ন ঘনফুট হারে কমছে দৈনিক উৎপাদন। সংকটময় এই অবস্থা কাটাতে নতুন আধার অনুসন্ধানে নজর দিচ্ছে জ্বালানি বিভাগ। আসছে অর্থ বছরের লক্ষ্য 46টি কূপ খনন ও সংস্কার করে দৈনিক 650 মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা। এভাবে ধাপে ধাপে 2030 সালের মধ্যে 129 কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে পারলে 1,500 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়ার সম্ভাবনা জাগতে পারে। 50টা কূপ এবং 100টা কূপ দুটো প্রজেক্ট আছে আমাদের।
এই কূপগুলো খননের কার্যক্রম কিভাবে আরও গতি সঞ্চার করা যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি সহসাই দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে অতীত অভিজ্ঞতা বলছে উচ্চাভিলাষী অনেক পরিকল্পনা হোঁচট খেয়েছে বারবার। প্রকল্প অনুমোদন আর অর্থ ছাড়ে ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হয়ে দাঁড়ায় কূপ খননে। দেশের জ্বালানি অনুসন্ধানে নানা সময়ে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, তবে বাস্তবায়নের বেলায় সেসব অনেক ক্ষেত্রেই থেকে গেছে কাগজে কলমে। এমন অবস্থায় জ্বালানি অনুসন্ধানে নতুন করে যে কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে সেসব বাস্তবায়নে পাপেক্স পেট্রোবাংলার গতিশীল ভূমিকার পাশাপাশি সরকারের নীতি সহায়তার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাপেক্স সহ আর 3 কোম্পানিকে তাদের যত রকমের সক্ষমতা উন্নয়ন করা লাগে সব করতে হবে, এবং তাদের পেছনে বাক ছেড়ে দিলে যেমন কোনো ব্যক্তি জীবনে কোনো দিন দৌড়ায়নি সে অলিম্পিকের রেকর্ড ব্রেক করবে। যদি এইসব কোম্পানিগুলো ব্যর্থ হয় তাদের চাকরি চলে যাবে, তাদের হাতে টার্মিনেশন লেটার ধরাই দেবে। যারা প্রফেশনাল, কারিগরি দক্ষ, স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে সেই প্ল্যান অনুযায়ী তাদেরকে চলতে বাধ্য করুক। ডিপিপি বলা হয়, সেটার অনুমোদন প্রক্রিয়া অনেক বেশি, সেটার প্রকিউরমেন্ট প্রসেসটা অনেক বেশি, এখানে কিন্তু অনেক বিলম্বিত হয়। এই যে আমলাতান্ত্রিক ব্রিটিশ আমলের সিস্টেম, এইটা তো চলতে পারে না। সেই ফ্লেক্সিবিলিটি তো পাপেক্সকে দিতে হবে। এটা যদি থাকে তখন কিন্তু ওই দেখা যাবে যে কাজের যে গতি কিন্তু আরো বাড়বে। জ্বালানি বিভাগ অবশ্য বলছে পাপেক্সকে শক্তিশালী ও অনুসন্ধান কার্যক্রমে গতি আনতে বিদ্যমান 5টি রিগ বা খনন যন্ত্রের পাশাপাশি নতুন করে আরও 2টি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ক্রমশই ছোট হচ্ছে বরিশালের মানচিত্র। গত 38 বছরের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে নদীগর্ভে বিলীন হয়েছে মাইলের পর মাইল ফসলি জমি, ঘরবাড়ি আর গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন ঝুঁকিতে বিভাগের 102 কিলোমিটার মাঠ, অপরিকল্পিত বেড়িবাঁধ আর অবৈধ বালু উত্তোলনে প্রতি বছর বাস্তুহারা হচ্ছে লক্ষাধিক মানুষ। যদিও পরিকল্পিত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সুজয় দাসের তোলা ছবিতে আরও থাকছে অপূর্ব রিপোর্টে। মেঘনার এই বিশাল জলরাশি থেকে সরছে না বৃদ্ধ নূর মোহাম্মদ মোল্লার চোখ, যে মাটিতে কেটেছে শৈশব, কৈশোর, হেঁটে বেরিয়েছেন বীর দর্পে। সেই চেনা পথঘাট আর অস্তিত্ব সবটুকুই হারিয়েছে এখানে। অনেক বছর ধরে এটা ভাঙে। আমি এই জায়গায় চাষাবাদ করছি, আমার এখনো কিছু জমি আছে আর সব জমি লইয়া গেছে নদীতে। গত 30 বছর ধরে মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হতে বসেছে বরিশালের হিজলার গৌরবতী ইউনিয়ন। ভিটেমাটি রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে নদী তীরে তাই একাট্টা হয়েছেন হাজারো নারী পুরুষ। দাবি তাদের ভিটেমাটি রক্ষায় স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ। পার থেকে মাটি কাটার কারণে আজ মনে করেন আমাদের অবস্থান পরিস্থিতি নদী ভাঙ্গা। শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে, আমাদের বাপদাদার ভিটামাটি বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। বিগত 38 বছরের এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা যায় বছরের পর বছর ধরে কীর্তনখোলা, মেঘনা, কালাবদর, আড়িয়ালখা, সন্ধ্যা, তেঁতুলিয়া, কারখানা ও সুগন্ধা নদীর গ্রাসে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র। উদ্বাস্তু হয়েছে লক্ষাধিক মানুষ। হুমকির মুখে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। এমনকি নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণের পরও দেখা দিয়েছে ভাঙন। বাদ দেওয়ার পরে আমাকে মন তো অনেক বড় হয়েছিল যে নদী আর ভাঙবে না, কিন্তু এখন দেখতেছি যে অবস্থা নদীর, তাতে এলাকা থাকে কি নেই সন্দেহ। রাত্রে আমাকে ভয় লাগে ঘুমাইতে, আমরা বাচ্চা কাচ্চারা ঘুমাই খুব ঝুঁকি নিয়ে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে বিভাগের 102 কিলোমিটার বাঁধ ভাঙন ঝুঁকিতে রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন নদীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন ঝুঁকি বাড়াচ্ছে কয়েক গুণ। এইখানে যে মানচিত্র এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং তার যে অবস্থা, মাটির যে অবস্থা, সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। স্টাডি করতেছি এবং নতুন প্রকল্প আমরা অনুমোদনের জন্য আমরা সাবমিট করছি, এবং অনুন্নয়ন প্রকল্পের আওতায়, পরিচালন খাতের আওতায়ও আমাদের কিছু কিছু অংশ যেগুলো আমরা উন্নয়ন প্রকল্পের বাইরে গিয়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো আমরা কাজ বাস্তবায়ন করছি। পরিবেশ গবেষক ও বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী গত 5 বছরে বিভাগের অন্তত 120 বর্গ কিলোমিটার ফসলি জমি, ঘরবাড়ি আর চরাঞ্চল স্থায়ীভাবে বিলীন হয়েছে নদীগর্ভে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গত 9 বছরে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে 144টি মৃত ডলফিন এবং 3টি বিশাল তিমি। এর মধ্যে চলতি বছরে এসেছে 10টি সামুদ্রিক প্রাণীর মৃতদেহ। সামুদ্রিক প্রাণীর একের পর এক রহস্যজনক মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। কেন মারা যাচ্ছে ডলফিন ও তিমি?
সমুদ্রের গভীরে নতুন কোনো পরিবেশগত সংকট তৈরি হচ্ছে কি? সমুদ্র কি বিপদের সংকেত দিচ্ছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন শিকদার জাবির হোসেন। ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সম্প্রতি কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে আসে 58 ফুট দৈর্ঘ্যের বেলিন প্রজাতির মৃত তিমি। গত 2 যুগে সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটি সবচেয়ে বড়। শুধু তিমিই নয়, সৈকতে প্রায় ভেসে আসছে মৃত ডলফিন, কচ্ছপ সহ নানা সামুদ্রিক প্রাণী। দিন দিন বাড়ছে এর সংখ্যাও। বিষয়টি উদ্বেগ তৈরি করেছে পরিবেশবিদ ও গবেষকদের মাঝে। ডলফিন রক্ষা কমিটির তথ্য বলছে, গত 9 বছরে সৈকতে ভেসে এসেছে অন্তত 144টি মৃত ডলফিন এবং 3টি তিমি। চলতি বছরই মিলেছে 9টি ডলফিন ও 1টি তিমির মরদেহ, যেগুলো মাটিচাপা দেওয়া হয়েছে ময়না তদন্ত ছাড়াই। এতে অজানাই থেকে যাচ্ছে মৃত্যুর কারণ। বিভিন্ন মৃত তিমি এবং ডলফিনের যে সিমটমগুলো আমরা বিভিন্ন সংস্থাকে দিয়েছি, সরকারি এবং বেসরকারি, আসলে আমাদেরকে এখন পর্যন্ত কেউই বলতে পারিনি এটা, বা এই তথ্যটা আমাদেরকে দেয়নি কেউ, বা আমরা উদ্ধার করতে পারিনি যে কি কারণে মারা যায়। আমরা যতটুকু দেখতেছি যে মৃত্যুর কারণে কিন্তু বেড়ে যাচ্ছে, মৃত্যুর মূল যে রহস্যটা এটা কিন্তু এখন তোমাকে উদ্ঘাটন করা হয় নাই। আমরা আহ্বান জানাচ্ছি এটা কিন্তু সঠিকভাবে উদ্ঘাটন করা হয়। গবেষকদের মতে ডলফিন শুধু প্রাণীই নয়, সমুদ্রের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ সূচক। জাহাজের ধাক্কা, প্লাস্টিক দূষণ, খাদ্য সংকট, পানির পরিবর্তন কিংবা মাছ ধরার জালে আটকে যাওয়ার ঘটনা থাকলেও অজানা থেকে যাচ্ছে মৃত্যুর কারণ। এজন্য প্রয়োজন বৈজ্ঞানিক ফরেনসিক পরীক্ষা ও দীর্ঘমেয়াদী গবেষণা। আমরা যদি ডলফিনের অনুপস্থিতি দেখি তাহলে আসলে আমরা ধরেই নিতে পারি যে আমাদের প্রতিবেশে মারাত্মক প্রভাব পড়ে গেছে এবং সামগ্রিক বাস্তুতন্ত্রে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে বা হতে পারে। এই ডলফিনের কঙ্কালগুলো যদি আমরা সংরক্ষণ করি, এটা একদিকে যেমন পর্যটকরা এখান থেকে শিখতে পারবে, পাশাপাশি যারা মৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র আছে, জুলজি ডিপার্টমেন্টের ছাত্র আছে, তারা ডলফিনের কঙ্কালতন্ত্র থেকে এর পুরা বাহ্যিক অঙ্গসংস্থানিক গঠন সম্পর্কে জানতে পারবে। সমুদ্রের পানিতে 179 ধরনের মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। খাদ্যচক্রের মাধ্যমে এসব ক্ষুদ্র কণা ডলফিন ও তিমির শরীরে প্রবেশ করে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে বলেও আশঙ্কা রয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। 3 দিন ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে শূন্যরেখা অবস্থান করছে নারী শিশুসহ 10 জন। রোববার আবারও বিএসএফ তাদের পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। রাতেও নওগাঁ সীমান্তে পুশিন চেষ্টা চলে, তবে বিজিবির বাধায় পণ্ড হয়ে যায়। মেহেরপুর, ঝিনাইদহ সহ দেশের সব সীমান্তেই বাড়ানো হয়েছে নজরদারি। সতর্ক অবস্থানে রয়েছেন গ্রামবাসীও। কূটনৈতিক প্রক্রিয়াও পুশিন সমস্যা সমাধানের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মধ্যরাতে সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ। তাৎক্ষণিক খবর পেয়ে উপস্থিত বিজিবি, স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিরোধ। এ চিত্র নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে। রোববার মধ্যরাতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। সীমান্তে পাহারা দেওয়ার জন্য এর আগে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 2 দিন পরও শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ 10 জন। শুক্রবার ভোরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। এরপর রোববার দুপুরে আবারও তাদের পুশিন চেষ্টা চালায় বিএসএফ, তবে বাধা দেয় বিজিবি। অবৈধ কোনোভাবে পুশিনের চেষ্টা করবেন না। মেহেরপুরে তেঁতুলবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তরক্ষী ও গ্রামবাসীর তৎপরতায় ভারত থেকে ঠেলে পাঠানো 6 জনকে কোনোভাবেই অতিক্রম করতে দেয়া হয়নি সীমান্ত। আমরা ভারতই আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি এবং আসতে দেবও না। বিজিবিদের সহায়তা করি। আর কালকে যে প্রবেশ দিছিল তারা রাত্রে ব্যাক নিয়েছে। সাতক্ষীরা সীমান্তে রাত দিন টহল জোরদার রেখেছে বিজিবি। গ্রামবাসীকে সচেতন করতে করা হচ্ছে মাইকিং। ভারতের কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা বিজিবিকে নিয়ে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করব। আমরা এলাকা দিয়ে কখনো পুশিং হতে দেব না। ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, সহায়তা করছে স্থানীয়রাও। সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে নির্ঘুম রাত কাটাচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্তবর্তী নদীতেও নজরদারিও চালিয়ে যাচ্ছেন তারা। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 2 দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজন বলেও জানান মন্ত্রী। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের
চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে, তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। সহায় নারীকে খাবার দিয়েছেন, থাকার ব্যবস্থাও করেছেন নিজের ঘরেই, কিন্তু সেই আশ্রিত নারী 4 দিন পর পালিয়ে যান 3 বছরের শিশুকে নিয়ে। এরপর ফোনে দাবি করেন 3 লাখ টাকা মুক্তিপণ। পুলিশের বিশেষ অভিযানে মহেশখালী থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। আটক করা হয়েছে অভিযুক্ত রোহিঙ্গা নারী রংবাহারকে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মানবিক কারণে আশ্রয় দিয়েছিলেন এক অসহায় নারীকে, কিন্তু সেই আশ্রিত রোহিঙ্গা নারী অপহরণ করেন আশ্রয়দাতার শিশুকে। পরে মুক্তিপণ দাবির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, উখিয়ার কুতুপালং 2 নম্বর ক্যাম্পের বাসিন্দা রংবাহার গত 3 জুন কক্সবাজার জেলা কারাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে আসেন। পরে কারাগারের পাশে অবস্থানকালে স্থানীয় বাসিন্দা সাদ্দাম ও তার স্ত্রী সুমি আক্তার মানবিক কারণে তাকে নিজেদের বাসায় আশ্রয় দেন, কিন্তু 6 জুন সন্ধ্যায় সুযোগ বুঝে 3 বছরের শিশুটিকে নিয়ে চলে যান তিনি। আমার বাচ্চা বলতেছে আমাকে ফানের জন্য যাবে বলে নিয়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বিকাশের মাধ্যমে কয়েক দফায় অর্থ পাঠান। প্রথমে 30,000, পরে 5,000 ও 2,000 টাকা সহ মোট 37,000 টাকা পাঠানো হয়। কিন্তু টাকা নেয়ার পরও শিশুটিকে ফেরত না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন অভিযুক্ত নারী। ভাত খাওয়াই বাসায় রাখছে, ও বললো আমার যাওয়ার টাকা নাই, তাহলে ওর বাসায় টাকার জন্য 4 দিন রাখছে এই বাসায়। বিকালে বাচ্চাকে বলছে যে রাস্তা খাইতে যাই, এরকম বলে বাসার থেকে নিয়ে একদম সিসি ক্যামেরার পুলিশ তো ছিল এগুলা, ও কি করছে বাসায় তুলা নিয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিং ও অভিযান চালিয়ে মহেশখালী থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় রংবাহারকে। অপহরণের অভিযোগ অস্বীকার না করলেও ঘটনার পেছনে ভিন্ন কারণের কথা বলছে আটক রোহিঙ্গা নারী। 5,000 বাদ দিয়ে 2,000 আর বাদ দিয়ে 30,000। আমি 57 হয়ে মনোদিন দাঁড় মোবাইল লাইসা গজ্জিত হইয়া। এটা আমরা যাচাই বাছাই করছি, আমরা তো উদ্ধার করেছি, মূল আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং আইনের ব্যবস্থা গ্রহণ করব। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পরিবারের কাছে রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। লালমনিরহাটের নদীতে নেমে নিখোঁজ হয়েছেন 2 ভাই। মাদারীপুরে পুকুরে পানিতে ডুব দিয়ে 3 বছরের শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালীতে চর থেকে উদ্ধার হয়েছে জেলের মরদেহ। রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার 0 পয়েন্ট এলাকায় বন্ধুদের সঙ্গে ধরলা নদীতে গোসলে নামে 2 ভাই সাব্বির ও শাওন। বন্ধুরা উঠে আসলেও নিখোঁজ হয় 2 ভাই। স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজ শুরু করে বিজিবি সদস্যরা। পরে যোগ দেয় রংপুর থেকে আসা ডুবুরি দল। মাদারীপুর সদরের উত্তর মহিষের চর এলাকায় বাড়ির উঠানে খেলা করছিল শিশু আদনান। এক পর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা আদনানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সকালে পটুয়াখালীর গলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামের চরে ভদ্দর শিকদার নামের এক জেলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিন আগে ভদ্দর শিকদারের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট ও বানিয়াচংয়ের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জের কাজিরগাঁও গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে মারা যান রাহেলা বেগম নামে এক নারী। অপরদিকে চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মারা যান আরও একজন। এই ঘটনায় হতাহতের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাজারে মিলছে না ইলিশের দেখা, অন্যান্য মাছেরও সরবরাহ কম, তাই দামও বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন।
আমরা এখন যে বাজারটিতে রয়েছি এখানে দুই ধরনের মাছ বিক্রি হয়, অর্থাৎ পাইকারি এবং খুচরা উভয় মাছে বিক্রি হয়। এখন যে জায়গাটিতে রয়েছে এটি খুচরা বিক্রির জায়গা, আর বাহিরের যে দিকটা রয়েছে সেখানে পাইকারি বিক্রি করা হয়। আমরা সকাল থেকে এখানে ঘুরেছি, দেখতে পাচ্ছি যে মাছের বাজারে মাছের সরবরাহ তেমনটা নেই, আর ইলিশের দেখা তো মিলছেই না বললে চলে। আর বাজারে মাছের সরবরাহ কম থাকায় দামও খুবই চড়া, ক্রেতার নাগালের বাইরে বলা চলে। মূলত এখন সমুদ্রে চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। 58 দিনের নিষেধাজ্ঞার ফলে সমুদ্রে মাছ শিকার একেবারে বন্ধ রয়েছে, যার ফলে এখানে সামুদ্রিক মাছের কোনো সরবরাহ নেই। নদীর মাছ কিছুটা রয়েছে, তবে তাও তুলনামূলক নয়, যেহেতু নদীতে এখন মাছ ঠিকভাবে ধরা পড়ছে না। আর নিষেধাজ্ঞা একেবারে শেষের দিকে, আগামী 11 জুন এই নিষেধাজ্ঞা উঠে যাবে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে আবার এই মাছের যে সরবরাহ সেটি স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা করছেন জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। তারা বলছেন যে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আবারও সেই আগের মতো বাজারে এবং সমুদ্র বন্দরে মাছের দেখা মিলবে এবং জেলেদের জালেও ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়বে, সেই প্রত্যাশা তারা করছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র দেশি মাছগুলো, যেগুলো পুকুর এবং ঘেরে উৎপাদন হয়ে থাকে, সেই মাছগুলোই বেশি চোখে পড়ছে। এখানে তেলাপিয়া মাছের আমরা দাম দেখেছি 250 থেকে 300 টাকা, আর পাঙ্গাস মাছের দাম দেখেছি 200 থেকে 250 টাকা। মূলত এই মাছগুলোর দাম সবসময় একটু ক্রেতার নাগালের মধ্যে থাকে এবং অনেকটা কম থাকে, কিন্তু সেই মাছের দামও কিন্তু কেজি প্রতি 50 টাকার মতো বৃদ্ধি পেয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। চিংড়ি মাছের সরবরাহ কিন্তু আমরা অনেকটা কম দেখতে পাচ্ছি। মূলত এই মৌসুম মাছের মৌসুম, এই মৌসুমে বাজারে মাছের সয়লাভ থাকার কথা, কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মাছের দেখা মিলছে না বললেই চলে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছি। কিন্তু বাজারে মাছের সরবরাহ না থাকার ফলে যে পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে, তাতে ক্রেতাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। তবে যেটি আশার দিক সেটি হলো, আমরা যেটি কিছুক্ষণ পূর্বে বলেছি যে আগামী 11 জুন নিষেধাজ্ঞা উঠে যাবে সমুদ্রে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মাছের বাজারের যে অস্থিরতা, সেই অস্থিরতা কাটবে, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং জেলেদের জালে আবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, সেটাই কিন্তু তারা বলছেন। তো এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী থেকে, সব শেষ। মাছ বাজারের খবর জানছিলাম পটুয়াখালী থেকে। চট্টগ্রামে অপহরণের 2 ঘন্টার মধ্যে কাতার প্রবাসী এক প্রকৌশলীকে উদ্ধার করেছে র্যাব 7। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়। রোববার বিকেলে নগরীর বন্দর থানার রেলওয়ে একাডেমির ডোবারপাড়া জঙ্গল এলাকা থেকে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। র্যাব জানায় অপহরণের শিকার মনিরুল হক কাতার প্রবাসী। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রোববার দুপুরের দিকে তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব। মাদক কারবার ও জুয়া খেলার অপরাধে রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে 18 জনের আটক করা হয়েছে। রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে মোট 18 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ডেভিল হান্ট মামলার আসামি, কিশোর গ্যাং, মাদকসেবী ও অনলাইন জুয়া খেলার অভিযুক্তরা রয়েছেন। সামাজিক অবক্ষয় থেকে তরুণদের রক্ষা করতে এমন অভিযান চালানো হতে থাকবে বলে জানিয়েছেন পুলিশ। ঘন ঘন লোডশেডিংয়ে ভোলায় তীব্র ভোগান্তিতে গ্রাহকরা। তাদের অভিযোগ, বিতরণকারী সংস্থার অব্যবস্থাপনা ও গাফিলতিতে মাসের পর মাস এই অবস্থা চলছে। সমস্যা সমাধানের আশ্বাসেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। তীব্র গরমে বারবার লোডশেডিং, ভোগান্তিতে ভোলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা। বিদ্যুতের আসা যাওয়ার খেলায় ব্যবসা প্রতিষ্ঠানে থমকে আছে কাজ। জেলার 7 উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় 4.5 লাখ। বিপরীতে বিদ্যুতের চাহিদা 130 মেগাওয়াট। এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনে শহর কেন্দ্রিক 85,000 গ্রাহকের চাহিদা 35 মেগাওয়াট। গ্রাহক চাহিদা পূরণে বুরহানুদ্দিনে রয়েছে গ্যাস ভিত্তিক 2টি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট। গ্রাহকদের অভিযোগ, বিতরণকারী সংস্থার অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট।
হাইস্ট 4 থেকে 5 ঘন্টার অতিরিক্ত কারেন্ট পাই না। 10 মিনিট 20 মিনিট খায়, এর মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা গিলেও খায় না। হেগমন মতন হেরা দেয়, আবার হেরা নিয়ে যায়। আমাদের বাড়ির যে বাচ্চাগুলি ছটফট করতেছে। আমি মনে করি সরকার আমাদের বলার দিকে স্পেশাল দৃষ্টি দেখ। গণশুনানির মাধ্যমে জনগণের মতামত নিয়ে তারপরে এই বিদ্যুৎ বিলটা বাড়ানো। ভোগান্তি লাঘবে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রাহকরা। ওজাপাড়িকো এবং ভোলাপল্লী বিদ্যুৎ সমিতির অবহেলার কারণে আমরা ভোলাবাসী বিদ্যুৎ পাবো না, এইটা হইতে পারে না। লোডশেডিং এর সমস্যার সমাধান না করে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এদিকে চরফ্যাশনে নবনির্মিত উপকেন্দ্রটি শীঘ্রই চালু করে জেলার দক্ষিণাঞ্চলের লোডশেডিং কমাতে চায় পল্লী বিদ্যুৎ সমিতি REB। তবে উত্তরাঞ্চলের গ্রাহকদের জন্য কোনো সুখবর দিতে পারেনি REB। আর ওজোপাটিকো জানিয়েছে গ্রিড উপকেন্দ্র না থাকায় 40 কিলোমিটার দূরের বুরহানুদ্দিন থেকে আনা লাইনের যে সমস্যা হচ্ছে তা সমাধানের চেষ্টা চলছে। বন্ধ আমরা করি না, বন্ধ অটোমেটিক হয়ে যায়, কারণ দেখেছে কোথাও গাছ পড়লে কোথাও ঝড়ে কোনো কিছু লাইনের উপরে পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যায়। বুরহানুদ্দিনে গ্যাস ভিত্তিক 2টি প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সর্বমোট 450 মেগাওয়াট। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযানে একটি শটগান উদ্ধার হয়েছে। এ ঘটনায় সজীব সর্দার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সর্দারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগান সহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। রোববার দুপুরে অভিযান চালিয়ে সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে কী কারণে অস্ত্রটি মজুত করা হয়েছে তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কক্সবাজার সমুদ্র সৈকতে এবার আর্জেন্টিনার প্রায় 10,000 সমর্থক নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল শোডাউন। থাকছে মোটরসাইকেল শোডাউন, ওয়াটার বাইক প্রদর্শনী সহ নানা আকর্ষণীয় আয়োজন। বিকেলে স্থানীয় একটি হোটেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ব্যানারের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। আয়োজকরা জানান, আগামী 10 জুন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল র্যালি বের হয়ে সমুদ্র সৈকতে গিয়ে বিচ ক্লিনিং কর্মসূচিতে অংশ নেবে। পরে পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে। র্যালি ও শোডাউনে দেশের বিভিন্ন স্থান থেকে 10,000-এরও বেশি সমর্থক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল ও ওয়াটার বাইক শোডাউন সহ বিভিন্ন আয়োজনে থাকবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই পুরো কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। পুশিন আতঙ্কে সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সদস্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে আছেন রিপোর্টার সোহাগ হায়দার এবং বেহেরপুরে তেঁতুলবাড়িয়া হাটপাড়ায় আছেন রিপোর্টার বেনিয়ামিন। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে। গত 3 দিন ধরে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির সময় কাটলেও কিন্তু গত 3 দিন পর আজকে 4র্থ দিনে আমরা দেখছি যে পঞ্চগড়ের বড়বাড়ির যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা থেকে পুশিনের চেষ্টার যে শিশুসহ 10 জনকে পঞ্চগড়ের এই সীমান্তে প্রবেশ করানো হয়েছে, তাদের আজকে 4র্থ দিনে কিন্তু আমরা এখন দেখছি যে তারা এই জায়গাটিতে আর নেই। আমরা এখানে বিজিবিকে দায়িত্বরত অবস্থায় দেখছি, কিন্তু ওই 10 জনকে আমরা এখানে দেখছি না। আমরা খবর নিয়ে যেটা জেনেছি এবং নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম কিছুক্ষণ আগে আমাকে নিশ্চিত করেছেন যে রাতের বেলা 2:30 নাগাদ কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু শিশু সহ সেই 10 জনকে আবারও তাদের ভারতে টেনে নিয়ে গেছে। এর ফলে কিন্তু এখানে আর সেই গত 3 দিনের যে অবস্থা সেটা আমরা দেখছি না। আমি স্থানীয়দের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে রাতের বেলা কিন্তু দায়িত্বরত যারা বিএসএফ কর্মকর্তা রয়েছিল বা
সদস্য তারা কিন্তু তাদের নিয়ে গেছে। যে সময় নিয়ে যাওয়া হয় সে সময় কিন্তু ঠিক কিছুক্ষণের জন্য সীমান্তের যে বাতি রয়েছে সেগুলো নিভিয়ে রাখা হয়েছিল, এর মাধ্যমেই কিন্তু নিয়ে যাওয়া হয়। বর্তমানে আমরা দেখছি যে এই জায়গাটি একেবারে ফাঁকা অবস্থায় রয়েছে। বিজিবির যারা সদস্য রয়েছে আশপাশে তারা কিন্তু দায়িত্বরত অবস্থায় রয়েছে। আমরা দেখেছি দীর্ঘ একটা সময় এই টানা 3 দিনের পর আজকে 4র্থ দিনেও কিন্তু আমরা রাস্তার বিভিন্ন পয়েন্টে মানুষকে এই জায়গার উদ্দেশ্যে আসতে দেখেছি। তবে আজকের পরিস্থিতিটা এই সরেজমিনে আমরা যেটা এই মুহূর্তে দেখছি তা প্রায় ফাঁকা হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা বা যে সীমান্তের যে নিরাপত্তার ব্যবস্থা সেটা কিন্তু আগের মতো কঠোর অবস্থায় রয়েছে। বিজিবি যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখনো তৎপর অবস্থায় রয়েছে। আমি বলে রাখি শুধু এই সীমান্ত না, বা পঞ্চগড়ের সকল সীমান্ত, যেহেতু পঞ্চগড় জেলা 3 দিকে ভারত সীমান্ত রয়েছে, তো প্রত্যেকটি পয়েন্টে কিন্তু বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। একই সাথে তারা কিন্তু স্থানীয়দের সহায়তা নিচ্ছেন এবং তার মাধ্যমে কিন্তু সকল ধরনের তারা বলছে যে অবৈধ অনুপ্রবেশ বা পুশিন বা সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে বিজিবি সদস্যরা স্থানীয়দের নিয়ে কাজ করতে চায়, এমনটি আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় সীমান্ত থেকে পুশিনের চেষ্টা সর্বশেষ খবর। আমরা যাব মেহেরপুরে, সেখানে আছে সহকর্মী বেনিয়ামিন। শনিবার ভোর 4টার সময় মেহেরপুরের এই সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের যে চেষ্টা চলছিল সেই চেষ্টার কারণে বিজিবি সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং কঠোর অবস্থানের তারপর থেকে কিন্তু কঠোর অবস্থানে তারা কিন্তু টহল দিচ্ছে এবং জেলার বিভিন্ন সীমান্তগুলোতে কিন্তু বিজিবির পক্ষ থেকে ব্যাপক টহল জোরদার করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু যে সীমান্ত এলাকায় যে গ্রামবাসী রয়েছে তারাও কিন্তু বিজিবি সদস্যদেরকে সহযোগিতা করছে এবং গ্রামবাসী এবং বিজিবি সদস্যদের সহযোগিতায় কিন্তু এই পুশিনের চেষ্টা চলছিল। সেই পুশিনের পরবর্তীতে এই প্রতিরোধের ফলে তারা কিন্তু বিজিবি সদস্যদের প্রতিহতের কারণে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে পরবর্তীতে তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হয় এবং সেই ক্ষেত্রে 24 ঘন্টা পরে তাদেরকে ফেরত নেওয়ার যে ঘটনা সেটি কিন্তু আসলে গ্রামবাসীর মধ্যে একটা উত্তেজনা কাজ করছে এবং গ্রামবাসীর পক্ষ থেকেও কিন্তু তারা কিন্তু চালাচ্ছেন পাহারা সহযোগিতা। এছাড়া বিজিবির অধিনায়ক এবং ক্যাম্প কমান্ডার পর্যায়ে যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে হচ্ছে তারা কিন্তু সকাল থেকে রাত অবধি ক্যাম্পগুলোতে এবং সীমান্ত এলাকাতে তারা কিন্তু টহল জোরদার রেখেছে এবং প্রতিটা ভারত অংশে যেন কেউ কাঁটাতারের এপারে এসে কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটতে না পারে সে বিষয়টি কিন্তু নজরদারিতে রেখেছে বিজিবি। এলাকাবাসীর পক্ষ থেকেও কিন্তু সহযোগিতা করা হচ্ছে। তো এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ খবর। সীমান্তে পুশিনের খবর জানতে যুক্ত ছিলাম মেহেরপুরে এবং শুরুতেই যুক্ত ছিলাম পঞ্চগড় থেকে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মেজবা। পরবর্তী সংবাদগুলো জানিয়ে দিব আমি আলিশা ইসলাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। বরিশালের জনজীবনে প্রকৃতির বিরূপ আচরণ আর অপরিকল্পিত নগরায়নের সঙ্গে যন্ত্রের অবাধ ব্যবহার বাড়াচ্ছে সংকট। প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রাজনিত রোগীর সংখ্যা। সুমন হাসানের ছবিতে মেহেদি হাসান বাপ্পির রিপোর্টে বিস্তারিত। মাথার উপর গনগনে সূর্য, শরীর বেয়ে নামছে অবিরাম ঘাম। অসহ্য এই গরমে ঘরের বাইরে বের হওয়াই যেন এখন হয়ে উঠেছে সবচেয়ে কঠিন। চলতি মাসে মৃদু তাপদাহে পুড়ছে বরিশাল। আবহাওয়া অফিসের পূর্বাভাসে মাস জুড়ে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। পারদ উঠতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং তাপমাত্রা বেশি থাকার কারণে জনমনে গরমের অস্বস্তি বোধটা বেশি হচ্ছে। অধিক তাপমাত্রার কারণে অসুস্থ হচ্ছেন মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কেউ কোনো গরমের জন্য কিছু করতে পারতেছে না। গরমের প্রভাবে আমার বাবা বমি করে। গরমের তাপমাত্রা তো অনেক বেশি, সহ্য করার মতো না। দেখা গেছে 50 টাকা করছি, আমার 30 টাকা মনে করেন যে কোনো দোকান বরফ মরফ ঠান্ডা মান্ডা খাইতে হয়।
শহরে দিন দিন গাছ কমলেও বাড়ছে কাচ ঘেরা বহুতল ভবন। এসব ভবনের কক্ষ শীতল রাখতে ব্যবহার হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র। বরিশাল নগরীর 25,000 ভবনে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের সংখ্যা প্রায় 2.25 লাখ। পানির লেয়ারটা নিচে নেমে গেছে আমাদের জলাশয় ভরাট এবং প্রপার ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে, যার ফলে নিচে পানির মাটির আর্দ্রতাটা কমে গেছে এবং মাটি শুষ্ক হয়ে উঠে উপরের সারফেসে তাপমাত্রাটাকে বৃদ্ধি করতেছে। এসি থেকে নির্গত গ্যাস পরিবেশের ক্ষতির পাশাপাশি উত্তপ্ত বাতাস বায়ুমণ্ডলে উঠতে না পারায় তৈরি হচ্ছে কৃত্রিম তাপদ্বীপ। এসিতে রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয় এবং এই গ্যাস মূলত যে এসি বের করে দেয়, এতে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে সেখানে তাপ বিকিরণের বাধা সৃষ্টি করে। আবহাওয়া অফিসের তথ্য মতে কৃত্রিম উত্তাপে প্রতি বছর বরিশালে গড় তাপমাত্রা বাড়ছে 0.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। পিরোজপুরে সরকারিভাবে ধান কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকের দাবি, মানব সম্পদ মানসম্পন্ন শস্য নেয়া না হলেও গুদাম সংশ্লিষ্টদের যোগসাজশে কেনা হচ্ছে নিম্নমানের ধান। তবে অভিযোগ অস্বীকার করেছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম আবির ছবিতে রিপোর্ট। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খাদ্য গুদাম। এখানে চলছে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম। কৃষকদের অভিযোগ, গুদামে গেলেও নানা অজুহাতে নেওয়া হয় না ধান। এতে বাধ্য হয়ে কম দামে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে ফসল। তাদের দাবি, ভালো মানের ধান সংগ্রহ করা না হলেও সংশ্লিষ্টদের যোগ সাজশে গুদামে সরবরাহ হচ্ছে নিম্নমানের ধান। সার ওষুধ মিলিয়ে যে খরচ হয়েছে, এই 6 বিঘা জমির ধান বিক্রি করলে আমার সাথে এই খরচার টাকা ওঠে না। ধান প্রতিনিয়তই ঢুকে, কিন্তু আমাদের ধান ঢুকতে আসে না। সরকার দেশে 1340 টাকা, আমরা পাচ্ছি 750 টাকা। গোডাউনে গেলে পর আপনার দেখা যায় আমরা যদি 25 মণ ধান দিতে যাই, আমাদের 5000 টাকা ঘুষ দেওয়া লাগবে। আমরা করে পয়সা চাই, মেয়ে পয়সা দাও, তোমাকে মাল চলবে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন খাদ্য গুদাম কর্মকর্তা। মিথ্যে অভিযোগ বলে দিচ্ছে, আমরা নোটিশ ওটা নাই দিয়েছি, আমাদের বস্তা নাই, পর্যাপ্ত জায়গা নাই, তারা আমাদের কথা শোনে নাই। ধান রেখে গেছে আমার অনুমতি ছাড়া সবাই, আমাকে জিজ্ঞেস করে না যারা ধান নিয়ে আসছে। কোনো কৃষক অভিযোগ করতে পারবে না, আমি এটা শিওর। কোনো কৃষক, যে কৃষক আসে এখানে, কোনো কৃষক অভিযোগ করতে পারবে না। চলতি মৌসুমে নাজিরপুর উপজেলায় মন প্রতি 1440 টাকা দরে ধান কিনছে খাদ্য গুদাম। আর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1306 মেট্রিক টন। সময় সংবাদ, পিরোজপুর। ভোরের সময় আরো থাকছে। লেবাননে হামলার প্রতিশোধে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইসরায়েলের, সংঘাত নয়। আলোচনার টেবিল খানাখন্দ থাকায় একটু বৃষ্টিতেই পানি জমছে পটুয়াখালী বাস টার্মিনালে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে স্থাপনাটির এমন দশা। জমি অধিগ্রহণ হলে পরিসর বাড়িয়ে আধুনিক টার্মিনাল নির্মাণের কথা জানিয়েছে এলজিইডি। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। বাস টার্মিনালে জমে আছে পানি, ভোগান্তিতে যাত্রী ও পরিবহন চালকরা। বিভিন্ন রুটের পরিবহনের চাপ বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটুয়াখালী বাস টার্মিনালে। একাধিক খানাখন্দে অল্প বৃষ্টিতেই পানি জমছে আশপাশের এলাকায়। ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ওঠানামা। সবচেয়ে বেশি ভোগান্তিতে নারী ও শিশুরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এমন দশা, অভিযোগ স্থানীয়দের। এইটাকে উন্নয়ন করা দরকার, না হলে মানুষের, বিশেষ করে আমরা যারা যাত্রী সাধারণ আছি, আমাদের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বাস স্ট্যান্ডের যে অবস্থা, পানিতে ডুবে থাকি, আমরা গাড়িগুলি চালাইতে পারতে আসি না। আমরা পৌর কর্তৃপক্ষ প্রতি মাসে মাসে বলতেছে যে আমাদের মেরামত করবে, সংস্কার করবে, কিন্তু যাত্রী যে দুর্ভোগ, আমরা এগুলো সহ্য করতে পারতেছি না। দুর্ভোগ কমাতে শিগগিরই খানাখন্দ মেরামতের কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আর জমি অধিগ্রহণ করা গেলে আধুনিক টার্মিনাল নির্মাণের কথা বলছে এলজিইডি। ম্যাসিভ সংস্কার নিতে চাচ্ছি না বা পারছি না, এই কারণে যে আমাদের এটা অলরেডি নতুন একটা বাস স্ট্যান্ড নির্মাণের জন্য এটা ডিপিপি অনুমোদন হয়ে আছে। এখানে ল্যান্ড একুইজিশন বিষয় আছে, এলজিডি এককভাবে কাজ করতে পারে। 3টে ডিপার্টমেন্ট, পৌরসভা,
জেলা প্রশাসনের অফিস, ডিসি অফিস আর এলজিডি, তিনটে সংস্থা এখানে জড়িত আছে। তাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ এটা এবারে সাকসেসফুলি সম্পন্ন হবে। 2003 সালে 2 একর জমির ওপর 1,65,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হয় বাস টার্মিনালটি। এখান থেকে প্রতিদিন বিভিন্ন রুটে চলাচল করে 1.5 শতাধিক বাস। সময় সংবাদ, পটুয়াখালী। তীব্র শয্যা সংকটে ভুগছে পিরোজপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড। বাধ্য হয়ে মেঝে ও বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদেরও রাখা হচ্ছে সাধারণ রোগীদের সঙ্গে। একই অবস্থা অন্যান্য ওয়ার্ডেও। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম ওয়াফির রিপোর্ট। 14 শয্যার শিশু ওয়ার্ড, চিকিৎসা নিচ্ছে কয়েক গুণ বেশি রোগী। 100 শয্যার পিরোজপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেক শিশু। এদের মধ্যে অনেকেই ভর্তি হাম উপসর্গ নিয়ে, তবে তাদের জন্য নেই আলাদা ব্যবস্থা। শিশু ছাড়াও অন্যান্য ওয়ার্ডেরও শয্যা সংকট, ভোগান্তিতে রোগী ও সঙ্গে আসা স্বজনরা। শ্বাসকষ্ট, ঠান্ডা, কাশি, তার জন্য ভর্তি দিচ্ছে আজকে। আমরা 3-4 দিন ধরে এখানে আছি, নিচে ফ্লোরে পড়ে আছি, বেড পাইনি এখনো। এখানে রোগীর পরিমাণটা বেশি, বেডের পরিমাণটা খুব কম, ফ্লোরে থাকতে হয়, খুব কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে। লোক ভরা, একটু হাঁটারও জায়গা পাওয়া যায় না। 75 জন রোগীকে দেখা, চিকিৎসা লেখা, ছুটি লেখা, ফ্রেশ অর্ডার করা, তার পরীক্ষা নিরীক্ষা করানো এবং সেটা রিপোর্ট দেখা, আলটিমেটলি সব কিছু শুধু আমার একারই জন্য। আমার সাথে আর কোনো ডাক্তার বর্তমানে কর্মরত নেই। রোগীর চাপ সামাল দিতে চিকিৎসা সংশ্লিষ্টরা হিমশিম অবস্থায়। সবসময় শিশু ওয়ার্ডে এক ভিড় লেগে থাকে। এত ভিড় এবং রোগীর সাথে কেয়ার গিভার অর্থাৎ পরিচর্যাকারী থাকে, সব মিলিয়ে দেখা গেছে যে 100-150 মতো লোকজন অবস্থান করে। এই রোগীর চাপ সামলানো খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে আমাদের ডাক্তার এবং সিস্টার এবং অন্যান্য সহায়ক স্টাফ মিলে। 100 শয্যার জেলা হাসপাতালে চিকিৎসা নেয় 7 উপজেলা সহ পার্শ্ববর্তী জেলার মানুষও। সময় সংবাদ, পিরোজপুর। ঝালকাঠিতে অর্ধেক জনবল নিয়ে চলছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যক্রম। এতে গবাদি পশুর কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না খামারিরা। অন্যদিকে অলস পড়ে আছে ভ্রাম্যমাণ হাসপাতাল। পলাশ রায়ের তথ্য ও ছবিতে রিপোর্ট। পশু চিকিৎসায় রয়েছে ভ্রাম্যমাণ আদালত, তবে ব্যবহার হচ্ছে না গাড়িগুলো। ঝালকাঠি প্রাণী সম্পদ অধিদপ্তরে রয়েছে 4টি ভ্রাম্যমাণ হাসপাতাল, তবে খামারিদের অনেকেই জানেন না পশু চিকিৎসায় এই সরকারি সুবিধার কথা। অভিযোগ রয়েছে খামারিদের সঙ্গে যোগাযোগ হয় না প্রাণী সম্পদ সংশ্লিষ্টদের। কার্যালয় রয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ, তবে পাওয়া যায় না চিকিৎসকদের। বাধ্য হয়ে যেতে হয় হাতুড়ে চিকিৎসকদের কাছে। গরুর অনেক সময় সমস্যা হয়, তাৎক্ষণিক কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করলেও পাওয়া যায় না, কোনো ডাক্তার আসে না এবং কোনো সুচিকিৎসা পাওয়া যায় না। গরু, ছাগল, হাঁস মুরগি বহুত ফার্ম আছে, কিন্তু ফার্মে কোনো ডাক্তার নাই। ভেটেরিনারি গাড়ি আছে, একটা গাড়িটা পর্যন্ত আসে না। এই গাড়িটা যদি প্রত্যেকটা ফার্মে আসতো বা খোঁজখবর নিত, তাহলে পশু চিকিৎসকের আমাদের কোনো ঘাটতি হইতো না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের 68টি পদের বিপরীতে শূন্য পদ 38টি। সীমিত জনবল দিয়ে সেবা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদের যে কাঙ্ক্ষিত সেবা তারা চাচ্ছে সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না জনবল ঘাটতির কারণে। 3টি উপজেলায় 2 জন থাকার কথা, 1 জন করে অফিসার আছে, আর 1 জন করে অফিসার প্রত্যেক উপজেলায় দেওয়া একান্ত দরকার। জেলায় বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে 2,63,000-এরও বেশি গবাদি পশু। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন ভোরের